আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা নবম শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এর প্রথম অধ্যায় জানার মাঝে অজানার করেছি সন্ধান। এই অধ্যায় থেকে বার্ষিক পরীক্ষায় যে প্রশ্নপত্র আসতে পারে তার সাজেশন নিয়ে আলোচনা করব। এর আগের ক্লাসে আমরা এক কথা উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের বার্ষিক পরীক্ষার চূড়ান্ত প্রস্তুতির জন্য আমাদের স্পেশাল কোর্সে ভর্তি হতে চাইলে এই নাম্বারে যোগাযোগ করো 01620103495 এই নাম্বারটিতে। আচ্ছা, প্রথম প্রশ্ন, সংস্কৃতি কি? সংস্কৃতি কত প্রকার ও কি কি? তো এখানে সমাজে বসবাসকারী মানুষের দৈনন্দিন জীবনের আচার আচরণ, তারপরে জীবিকার উপায়, পোশাক পরিচ্ছদ, ঘরবাড়ি, তারপরে আসবাবপত্র, সামাজিক সম্পর্ক, ধর্মীয় রীতিনীতি, ভাষা, খাবার, শিক্ষা দীক্ষা, ইতিহাস, ঐতিহ্য প্রভৃতি নিয়ে একটি দেশ বা অঞ্চলের সংস্কৃতি গড়ে ওঠে। তো দেখো, এখানে আমরা কতগুলো শব্দ লিখলাম। তোমার যদি এত শব্দ মনে না থাকে তাহলে তুমি তিনটা চারটা শব্দ যা মনে থাকবে তাই দিবা। এছাড়া শিল্প, সাহিত্য, সঙ্গীত, নৃত্য এবং শিল্পকলার আনুষঙ্গিক বিষয়গুলো সংশ্লিষ্ট অঞ্চলের মৌলিক সংস্কৃতির পরিচয় বহন করে। সার্বিকভাবে সংস্কৃতিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন বস্তুগত সংস্কৃতি এবং অবস্তুগত সংস্কৃতি। এরপরে 2 নম্বর প্রশ্ন, বস্তুগত সংস্কৃতি কাকে বলে? মানুষের দৈনন্দিন জীবনযাপনের জন্য ব্যবহৃত সকল বস্তুগত উপাদানকে বস্তুগত সংস্কৃতি বলে, যেমন ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, তারপর তৈজসপত্র মানে বাসন কোসন, তাই না, হাতিয়ার ইত্যাদি বস্তুগত সংস্কৃতির অন্তর্ভুক্ত। মূলত বস্তুগত সংস্কৃতি বস্তু নির্ভর, সুতরাং বস্তুগত সংস্কৃতি মানুষের সঙ্গে সম্পর্কিত নয়, মনের সাথে সম্পর্কিত নয়। বস্তুগত সংস্কৃতির সঙ্গে মানুষের মৌলিক প্রয়োজনের বিষয়টিও জড়িত থাকে, কারণ মানুষ প্রয়োজন পূরণের জন্য যেসব বস্তু, বিষয় ইত্যাদি উদ্ভাবন বা সৃষ্টি করেছে সেটিই বস্তুগত সংস্কৃতি। অন্ন, বস্ত্র, বাসস্থান, প্রযুক্তিগত আবিষ্কার ইত্যাদি বস্তুগত সংস্কৃতির মধ্যে পড়ে। তারপর 3 নম্বর প্রশ্ন, বস্তুগত সংস্কৃতি বলতে কি বোঝায়? অবস্তুগত সংস্কৃতি বলতে মানুষের ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, চলন বলন, কথন, রীতিনীতি তথা মূল্যবোধ, আবেগ, উচ্ছ্বাস ইত্যাদিকে বোঝায়। অন্যভাবে বলা যায়, যেসব বিষয়ের বস্তুগত নেই, যেসব বিষয়ের বস্তুগত নেই অর্থাৎ চিন্তাশীল জীবনযাপনের অংশ, সেটিকে অবস্তুগত সংস্কৃতি বলা হয়, তাই না, যেটাকে দেখা যায় না। যেমন দেখো, দর্শন, ধর্ম, ভাষা, জ্ঞান বিজ্ঞান, শিল্পকলার বিচিত্র, আঙ্গিক আদর্শ, মূল্যবোধ, রীতিনীতি, ধ্যান ধারণা, সাহিত্য, নীতিবোধ, আইন, প্রথা, অভ্যাস ইত্যাদি এগুলো হচ্ছে অবস্তুগত সংস্কৃতি। এরপরে 4 নম্বর প্রশ্ন রয়েছে, বাংলা নববর্ষ উৎসবের বর্ণনা দাও। বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব। এই দিনটি সবাই উদযাপন করেন। এ উপলক্ষে বিভিন্ন গান বাজনা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলার মাটির খেলনা, বিভিন্ন ধরনের বাঁশি, ঢোল, হাড়ি, পুতুল ইত্যাদি বিভিন্ন রকমের মিষ্টি, বাঁশ বেত, তারপরে কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। এসব মেলা ছোটদের জন্য খুবই মজার। পহেলা বৈশাখে ব্যবসায়ীরা নতুন খাতায় নতুন বছরে হিসাব লিখতে শুরু করেন। একে হালকাথা বলা হয়। এই উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি ও পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। 5 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোনটি? 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। 1952 সালে আজকের দিনে বলতে ওই 21শে ফেব্রুয়ারির কথা বলছে। আন্দোলনরত ছাত্র ও সমাজকর্মীদের উপর বর্বর পুলিশ গুলিবর্ষণ করলে আব্দুর রফিক, সালাম, আব্দুল জব্বার, তারপরে শফিউল, সালাম, বরকত সহ অনেক তরুণ শহীদ হয়, যেমনটা 2024 সালে হয়েছে, তাই না, জুলাই মাসে। এই দিনটি তাই ভাষা শহীদ হিসেবেও পরিচিত। বাংলাদেশের বাঙালিদের ভাষার প্রতি ভালোবাসা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে 1999 সালের 17 নভেম্বর অনুষ্ঠিত ইউনেস্কোর প্যারিস অধিবেশনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের বিষয়টি উত্থাপন করা হয়। 1988টি দেশ এই বিষয়টিকে সমর্থন জানালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গৃহীত হয়। 2010 সালের 21 অক্টোবর জাতিসংঘের 65তম অধিবেশনে প্রতি বছর 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের প্রস্তাব আনে বাংলাদেশ, যা সর্বসম্মতভাবে গৃহীত হয়। এরপরে
6 নম্বর প্রশ্ন, মুসলিম সংস্কৃতির উপাদানগুলোর একটা তালিকা তৈরি করো। মুসলিম সংস্কৃতির উপাদানগুলোর ভিতরে রয়েছে, দেখো, উৎসব, ধর্মীয় উৎসব সংস্কৃতি রয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা ইত্যাদি। উৎসবের ভিতরে রয়েছে ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, ঈদে মিলাদুন নবী, হ্যাঁ, শবে বরত, শবে কদর, শবে মিরাজ, এগুলা। তারপরে এখানে ঈদে মিলাদুন নবী না দিয়ে অন্য সমস্ত দিলে ভালো হয়। সামাজিক অনুষ্ঠানের ভিতরে রয়েছে বিয়ের অলিমা অনুষ্ঠান, নবজাতক শিশুর আকিকা অনুষ্ঠান, সুন্নাতে খতনা। এই সুন্নাতে খতনা দেওয়ার দরকার নেই, ঠিক আছে, বাকিগুলো দিবা। খাদ্যাভ্যাস, নিষিদ্ধ খাবার পানীয় ব্যতীত সব ধরনের খাবার ও পানীয়। ধর্মীয় গ্রন্থ, কুরআন, হাদিস, তাফসির, ফিকহ ইত্যাদি। পোশাকের ভিতরে ছেলেদের পাঞ্জাবি, টুপি, লুঙ্গি, ফতোয়া, জুব্বা, আর মেয়েদের বোরকা ও হিজাব। এই হচ্ছে মুসলিম সংস্কৃতির উপাদান, ঠিক আছে। তারপরে 7 নম্বর প্রশ্ন, মণিপুরীদের সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠানে বর্ণনা দাও। মণিপুরী সমাজের ঐতিহ্যবাহী উৎসবের নাম নাম হচ্ছে, তার ভিতরে রয়েছে কমলাগঞ্জের রাস মেলা, অত্যন্ত প্রসিদ্ধ। 147 বছর ধরে এই মেলা চলছে। এছাড়া তারা আরো যেসব উৎসব পালন করে থাকে তার মধ্যে রয়েছে ফাল্গুনী পূর্ণিমার শ্রী চৈতন্য দেবের জন্মতিথি উপলক্ষে হোলি বা দোলযাত্রা, 9 দিন ব্যাপী পালিত জগন্নাথ দেবের রথযাত্রা, কার্তিক মাসের পূর্ণিমা তিথিতে আয়োজিত রাস পূর্ণিমা, তারপর রাস পূর্ণিমা উপলক্ষে আয়োজিত গোষ্ঠলীলা বা রাখাল রাস, তারপর রাসলীলা ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া সংকীর্তন হলো বিশেষত প্রিয়া মণিপুরীদের অন্যতম বৃহত্তম ধর্মীয় উৎসব। কার্তিকের লক্ষ্মী পূর্ণিমা থেকে 1 মাস ব্যাপী রাস পূর্ণিমার দিন পর্যন্ত তাদের মণ্ডপে কার্তিকের পালি বা মেরা পার্বণও তারা পালন করে থাকে। এরপরে 8 নম্বর প্রশ্ন, নবান্ন উৎসব বলতে কি বোঝায়? বাংলা নববর্ষের প্রথম দিন হলো পহেলা বৈশাখ। এটি বাঙালিদের প্রধান সামাজিক উৎসব। এই দিনটি সবাই উদযাপন করেন। এ উপলক্ষে বিভিন্ন গান বাজনা ও বৈশাখী মেলার আয়োজন করা হয়। বৈশাখী মেলার মাটির খেলনা, বিভিন্ন ধরনের বাঁশি, ঢোল, হাড়ি, পুতুল ইত্যাদি রকমের মিষ্টি, বাঁশ বেত ও কাঠের তৈরি জিনিস ইত্যাদি পাওয়া যায়। এসব মেলা ছোটদের জন্য খুবই মজার। পহেলা বৈশাখে ব্যবসায়ীরা কি করে? নতুন খাতায় নতুন বছরের হিসাব লিখতে শুরু করে, হাল কাথা আর কি, যেটাকে আমরা বলি, তাই না? এই উপলক্ষে বিভিন্ন দোকানে ক্রেতাদের মিষ্টি এবং পান সুপারি দিয়ে আপ্যায়ন করা হয়। 9 নম্বর প্রশ্ন, বসন্ত উৎসব কেন পালন করা হয়? বাংলাদেশের ষড়ঋতুর দেশ, ফাল্গুন ও চৈত্র এ 2 মাস বসন্তকাল। বসন্ত ঋতুর গুরুত্বপূর্ণ মাস হলো ফাল্গুন মাস। ফুল ফোটার মাস হিসেবেই এটি সবার নিকট পরিচিত। পহেলা ফাল্গুন দিনটিতে আনুষ্ঠানিকভাবে অভিষেক ঘটে ঋতুরাজ বসন্তের, আর তাকে স্বাগত জানাতে প্রকৃতি নেয় এক বর্ণিল সাজ। তখন গাছে গাছে জাগে নতুন পাতা, নতুন ফুলের সমারোহ। বাংলাদেশে প্রতি বছর অত্যন্ত জাঁকজমকের সাথে পালিত হয় বসন্ত বরণ উৎসব। এই দিনটিতে প্রকৃতির সাথে সাথে বাসন্তী সাজে সেজে ওঠে এই বাংলার মানুষেরা। এটা ছিল 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, গ্রামীণ সংস্কৃতি বলতে কি বোঝায়? গ্রামের মানুষের দৈনন্দিন জীবনযাপন, সুখ দুঃখ, আনন্দ বেদনা, হাসি কান্না, আচার আচরণ, রীতিনীতি নিয়ে যে সংস্কৃতি গড়ে ওঠে তাকে গ্রামীণ সংস্কৃতি বলে। কৃষি, মৎস্য চাষ, কামার কুমোর ইত্যাদি পেশা গ্রামের সংস্কৃতি নির্মাণে ভূমিকা রাখে। জারি, সারি, বাউল, তারপরে ভাওয়াইয়া, ভাটিয়ালি, মুর্শিদি ইত্যাদি বিভিন্ন আঞ্চলিক গানে ফুটে ওঠে গ্রামের মানুষের হাসি কান্না। মূলত গ্রামীণ সংস্কৃতি বাংলাদেশের মানুষের প্রতিচ্ছবি। আমাদের সাহিত্য, সংস্কৃতি, শিল্পকলা, সমাজ এবং অর্থনীতি ইত্যাদি সবকিছু গ্রামীণ সংস্কৃতিকে ঘিরে আবর্তিত হচ্ছে। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, সাকরাইন উৎসব কি? প্রতি বছর বাংলা পৌষ মাসের শেষ দিনে সাকরাইন উৎসব পালন করা হয়। সংস্কৃত শব্দ সংক্রান্তি থেকে সাকরাইন রূপ ধারণ করেছে। বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ছোট বড় সবাই এ উৎসবে মেতে ওঠে। সাকরাইনের প্রধান আকর্ষণ হলো ঘুড়ি উৎসব। তাই উৎসবের দিন বিকেল থেকে পুরান ঢাকার প্রতিটি বাড়ির ছাদ থেকে হাজার হাজার নানা রঙের ঘুড়ি উঠতে দেখা যায়। বিভিন্ন অঞ্চল থেকেও হাজারো মানুষ ভিড় জমান ঐতিহ্যবাহী এ উৎসবটি উপভোগ করতে। শুধু ঘুড়ি উড়ানোই নয়, ঘুড়ি কাটাকুটি খেলাও জমে ওঠে এখানে। রং বেরঙের ঘুড়ি একসাথে উঠে ঢাকার আকাশকে করে তোলে বর্ণিল।
সন্ধ্যায় নামলে লেখা শেষে শুরু হয় মানে খেলা শেষে শুরু হয় আতশবাজি। তখন শত শত ফানুসে ছেয়ে যায় বুড়িগঙ্গা তীরবর্তী শহরের আকাশ। ঘরে ঘরে তৈরি হয় বিভিন্ন ধরনের পিঠাপুলি সহ নতুন খাবার। বিভিন্ন রকম খাবারের পাশাপাশি ছাদে চলতে থাকে আড্ডা ও নাচ গান, এগুলা হয়। এরপরে 12 নম্বর প্রশ্ন, নগর সংস্কৃতি বলতে কাকে বলে? নগর সংস্কৃতি, নগর বা শহরের সাথে সম্পর্কিত সংস্কৃতিকে বলা হয় নগর সংস্কৃতি। দেখো, নগর সংস্কৃতি মানে বুঝতে পারতেছি যে নগর বা শহরের সাথে যে সংস্কৃতিগুলো সম্পর্কিত, শহরের ভৌগোলিক পরিবেশ, পেশা, যান্ত্রিক জীবন, ঘরবাড়ি ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে নগর সংস্কৃতি। বাংলার চিরায়ত সংস্কৃতির পাশাপাশি এখানে প্রবেশ করেছে আধুনিক দালান কোঠা, প্রচুর ইঞ্জিন চালিত গাড়ি, কলকারখানা ইত্যাদি। এখানে বিভিন্ন পেশার মানুষ গড়ে তোলে বিভিন্ন সাংস্কৃতিক ধারা। শহরের নারী পুরুষের পোশাক, জীবনাচার, চিন্তা ভাবনা, চাল চলন ইত্যাদি গ্রাম থেকে ভিন্ন প্রকৃতির হয়। নগরের বৈচিত্র্য, জটিলতা, ব্যাপকতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নগর সংস্কৃতি নানা রূপ পরিগ্রহ করেছে। এরপরে 13 নম্বর চলে যায়, বৈশাখী কি? চাকমারা চৈত্রের শেষে দুদিন এবং বৈশাখের প্রথম দিন বিজু উৎসব পালন করে, যা বৈশাখী নামে পরিচিত। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান 3টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর বর্ষবরণ উৎসব হচ্ছে বৈশাখী। বৈশাখী শব্দটির বই এসেছে ত্রিপুরাদের বৈশু থেকে, আর সা এসেছে মারমাদের সাংগ্রাই থেকে, এবং বি শব্দটি চাকমা ও তঞ্জঙ্গাদের বিজু থেকে এসেছে। বিভিন্ন লৌকিক অনুষ্ঠানের পাশাপাশি সকলের মঙ্গলের জন্য বিশেষ প্রার্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই অনুষ্ঠানের দিন। তারপর দেখো 14 নম্বর, অন্ন প্রসন্ন কি? অন্ন শব্দের অর্থ হচ্ছে ভাত বা খাবার, এবং প্রাশন এর অর্থ হলো খাওয়া। ঠিক আছে, তাই শিশুর প্রথম ভাত খাওয়া অনুষ্ঠানকেই অন্ন প্রাশন ধরা হয়। প্রত্যেক পরিবারে শিশুদের জন্মের পর এই অনুষ্ঠানের আয়োজন করেন। তবে শিশু সন্তান ছেলে হলে 6 মাস বা 8 মাসে এবং মেয়ে হলে 5 মাস বা 7 মাসের মধ্যে অন্নপ্রাশন অনুষ্ঠান পালন করা হয়। অন্নপ্রাশন হলো হিন্দুদের মধ্যে প্রচলিত একটি জনপ্রিয় প্রথা। আক্ষরিকভাবে এর অর্থ হচ্ছে প্রথম ভাত খাওয়া শুরু করা। এর মধ্য দিয়ে একটা শিশুকে শুধু তরল খাদ্য থেকে কঠিন খাদ্য দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। তারপরে আমরা চলে যাই 15 নম্বর প্রশ্ন, ক্যালিগ্রাফি কাকে বলা হয়? ক্যালিগ্রাফি শব্দটি ইদানিং আমরা অনেক শুনতে অভ্যস্ত, তাই না? এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে বিভিন্ন জায়গায় ঢাকা শহরে সহ বিভিন্ন শহরে বিভিন্ন দেওয়ালে আমরা ক্যালিগ্রাফি অঙ্কন করতে দেখি। তো এখানে শিল্পকলার অতি পরিচিত একটি শাখা হচ্ছে ক্যালিগ্রাফি। ক্যালিগ্রাফি শব্দটি ইংরেজি, এটি গ্রিক শব্দ ক্যালিগ্রাফিয়া থেকে এসেছে। গ্রিক শব্দ ক্যালোস এবং গ্রাফেইনের সম্মিলিত রূপ ক্যালিগ্রাফিয়া। ক্যালোস অর্থ সুন্দর আর গ্রাফেইন শব্দের অর্থ হলো লেখা। সুতরাং হরফ ব্যবহার করে চমৎকার লেখন শিল্পকে ক্যালিগ্রাফি বলা হয়। বর্তমানে এই আর্ট ফর্মকে বিভিন্ন দেশ, ভাষা এবং ধর্মের লোকেরা আনন্দ চিত্রে গ্রহণ এবং চর্চা অব্যাহত রেখেছেন। পৃথিবীতে বিভিন্ন ভাষার হরফে ক্যালিগ্রাফি লেখা হয়, আরবিতেও লেখা হয়, অন্যান্য ভাষাতেও লেখা হয়। তারপরে 16 নম্বর, মহাজনী দাদন ব্যবসায় বলতে কি বোঝায়? মহাজনী দাদন ব্যবসায় গ্রামীণ ক্ষমতা কাঠামোর অন্যতম একটা প্রাচীন উপাদান। গ্রামীণ জনগোষ্ঠীর বেশিরভাগই দরিদ্র, আর এই সুযোগটা কাজে লাগায় ধনী মহাজনেরা দরিদ্র কৃষকদের উচ্চ সুদে বা অন্য যে কোনো শর্তে টাকা ঋণ দিয়ে থাকে। এই মহাজনরা অনানুষ্ঠানিকভাবে ঋণ দেওয়ার ক্ষমতা রাখে। দরিদ্র কৃষকেরা ঋণের টাকার উচ্চ সুদ দিতে দিতে আরো দরিদ্র হয়ে পড়ে। মহাজনরা নানাভাবে ঋণ গ্রহীতাদের উপর প্রভাব বিস্তার করে শোষণ করে। এটা হচ্ছে এটা। তারপর 17 নম্বর, বর্গচাষী কাকে বলা হয়? বর্গচাষী বলতে বোঝায় যে শ্রেণীর কৃষকদের নিজস্ব সামান্য পরিমাণ জমি রয়েছে। এই জমিতে চাষ করে ভরণ পোষণ কোন রকম হলেও তাদের কোনো উদ্বৃত্ত থাকে না। এজন্য তারা ধনী কৃষকদের জমি 1 বছরের জন্য বর্গা চাষ নিয়ে থাকে। বর্গাকার এবং বর্গা চাষীদের মধ্যে ভূমি এবং উৎপাদিত ফসল নিয়ে একটা অলিখিত চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে বর্গাকার 1 বছরের জন্য নির্দিষ্ট পরিমাণ টাকার বিনিময়ে বর্গা চাষীকে চাষদান করার সুযোগ দেয় বা অধিকার দিয়ে থাকে। এটাকেই বর্গা চাষী বলা হয়। তারপর 18 নম্বর, বিজু কি? বললাম তো, বিজু হচ্ছে
বিজু হলো চাকমা নৃগোষ্ঠীদের প্রধান সামাজিক অনুষ্ঠান, আমরা একটু আগে আলোচনা করেছি এটাই। আবার তারপর দেখো 19 নম্বর পিনন খাদি। পিনন খাদি বলতে কি বোঝায়? চাকমা নারীদের ঐতিহ্যবাহী পোশাক হলো পিনন খাদি। চাকমা নারীরা লাল কালো স্ট্রাইপের নিম্নাঙ্গে স্কর্টের মতো পরে তাকে পিনন বলে এবং বক্ষে ব্লাউজের উপর যে কাপড় পরে তাকে খাদি বলে। পিননের একদিকে বিভিন্ন নকশা করা আঁচল যেটিকে চাবুগি বলা হয়। চাবুগি বাদিকে পরে রমণিকারা মানে মহিলারা যেন হাঁটার সাথে সময় সৌন্দর্য বৃদ্ধি পায়। 20 নম্বর মান্দি কি? মান্দি হলো গারোদের স্থানীয় ভাষার নাম। মান্দি ভাষাকে আবার দুই ভাগে বিভক্ত, আচিক কুশিক এবং মান্দি কুশিক। মান্দি বা গারো ভাষার চর্চা মূলত কথ্য রূপেরই সীমাবদ্ধ, এদের নিজস্ব কোনো বর্ণমালা নেই। আচিক কুশিকের পাশাপাশি গারোরা 3টি প্রধান কথ্য ভাষায়ও ব্যবহার করে, যথা যেমন দেখো অ্যাবেং, আতং এবং মেগাম। তারপর এখানে 21 নম্বর কঠিন চিবর দান কি? বুঝিয়ে লেখো। কঠিন চিবর দান হলো চাকমাদের ধর্মীয় উৎসব। এই উৎসব প্রতি বছর অক্টোবর মাসের শেষে বা নভেম্বর মাসের শুরুতে বাংলাদেশের রাঙ্গামাটি জেলার রাজবন বিহারে কঠিন চিবর দান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। কার্তিক মাসের পূর্ণিমাতে চাকমারা কঠিন চিবর দান করে। এই উৎসবের কার্যক্রম হলো তুলা থেকে সুতা তৈরি করে তাতে গেরুয়া রং করে কোমর তাতে কাপড় বুনে ধর্মীয় রীতি অনুসারে কাপড় টুকরো টুকরো করে সেলাই করার পর তা বৌদ্ধ ভিক্ষুকদের দান করার রীতিকে কঠিন চিবর দান বলা হয়। এই কার্যক্রম 24 ঘন্টার মধ্যে সম্পন্ন করতে হয়। তারপর দেখো 22 নম্বর সাত দিন না বলতে কি বোঝায়? চাকমাদের ধর্মীয় রীতি মোতাবেক মৃত ব্যক্তির 7 দিন অতিবাহিত হওয়ার পর যে অনুষ্ঠান করা হয় তাকে 7 দিন না অনুষ্ঠান বলে। মৃত পরিবারের জন্য শোককাল 7 দিন স্থায়ী হয়। এ সময় চাকমারা মৃত ব্যক্তির আত্মার শান্তির উদ্দেশ্যে খাদ্য, অর্থ, কাপড় ইত্যাদি উৎসর্গ করে। মৃত ব্যক্তির পরিবার এ 7 দিন মাছ মাংস খেতে পারবে না। এটা হচ্ছে 7 দিন না অনুষ্ঠান। তারপর দেখো ওয়ান গালা কাকে বলা হয়? ওয়ান গালা হলো গারোদের সর্বশেষ ও সবচেয়ে বড় অনুষ্ঠান, ঠিক আছে, সর্বশেষ। এই অনুষ্ঠান জুম চাষকে কেন্দ্র করে আয়োজন করা হয়। জুম চাষের সকল ফসল ঘরে তোলার আনন্দে অক্টোবর মাসের শেষে অথবা নভেম্বর মাসের প্রথমে গারোরা ওয়ান গালা উৎসবে বিপুল জাঁকজমকভাবে উদযাপন করে। গারোরা ঐতিহ্যবাহী পোশাক ও অলংকার পরে বিভিন্ন প্রকার বাদ্যযন্ত্রের সমন্বয়ে নৃত্য পরিবেশন করে। এই উৎসবের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে নিজস্ব পদ্ধতিতে তৈরি পচুই নামে এক প্রকার পানীয় যাকে মদ বলা হয়। তারপরে 24 নম্বর শহরে মানুষরা আত্মকেন্দ্রিক ব্যাখ্যা করে। আচ্ছা, এটার মানে কি, তাই না? শহর সমাজে নাগরিক জীবনের মানসিকতা এবং চিন্তা চেতনা অনেকটা আত্মকেন্দ্রিক, মানে নিজেকে নিজেই ব্যস্ত থাকে এরকম। এখানে মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্কের বন্ধন কিছুটা শিথিল প্রকৃতির, মানে তেমন কেউ বিপদে পড়লে কেউ আসে না, বুঝছো, এরকম মানে মানবিকতা খুব কম। এখানে মানুষ নিজেকে নিয়ে অনেক বেশি ব্যস্ত থাকে। এখানে মানুষের নীতি জ্ঞান অনেকটা নৈর্ব্যক্তিক হয়ে থাকে। তাই নগরবাসীর চিন্তা চেতনা ও ধ্যান ধারণা অনেকটা যুক্তিবাদী। বাস্তব জীবনের বিভিন্ন উপাদানের সংমিশ্রণে নগরবাসীর জীবন প্রণালী গড়ে ওঠে। এ সকল কারণে শহরের মানুষেরা আত্মকেন্দ্রিক হয়ে ওঠে। তারপরে 25 নম্বর সংস্কৃতি একটি জাতির পরিচয় বহন করে। বুঝিয়ে লেখো। সংস্কৃতির সাথে মানুষের প্রথা, অনুষ্ঠান, প্রতিষ্ঠান, বিশ্বাস, মূল্যবোধ, রীতিনীতি ইত্যাদি জড়িত। অর্থাৎ মূল্যবোধ, আদর্শ, রীতিনীতি, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, বিশ্বাস, দৃষ্টিভঙ্গি ও অর্জিত কলা কৌশলের সমন্বয়ই হচ্ছে সংস্কৃতি। প্রত্যেক জাতির বা দেশের একটি নিজস্ব সংস্কৃতি রয়েছে যা তাদের পরিচয় বহন করে এবং তাদেরকে পরিচালিত করে। যেমন বাংলাদেশের সংস্কৃতি থেকে যুক্তরাষ্ট্রের সংস্কৃতি ভিন্নতর এবং এ দুটি সংস্কৃতি দুটি জাতির মধ্যকার সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরে এবং স্ব পরিচয় বহন করে। সংস্কৃতি জানার মাধ্যমে জাতিকে চেনা যায়, তাই না? এবার 26 নম্বর মানব সৃষ্ট সবকিছুই সংস্কৃতি। উক্তিটি বুঝিয়ে লেখো। সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মানুষ যা কিছু সৃষ্টি করে
তাই সংস্কৃতি। মানুষ জীবন ধারণ করতে যে যা কিছু করে তার সমষ্টি হচ্ছে সংস্কৃতি। মূলত সংস্কৃতি বলতে মানুষের সার্বিক জীবন প্রণালীকে বোঝায়। সমাজবিজ্ঞানী জনস বলেন, মানব সৃষ্ট সবকিছুর সমষ্টি হচ্ছে সংস্কৃতি। তার এ সংজ্ঞাটি অধিক তাৎপর্যপূর্ণ। সংস্কৃতি হলো মানুষের জীবন প্রণালী যা সমাজ ও জাতির পরিচয় বহন করে। মন এবং মননশীলতার পূর্ণতাই হচ্ছে সংস্কৃতির ভিত্তি। জনসের মতে মানব সৃষ্ট সবকিছু সংস্কৃতির অন্তর্ভুক্ত, তাই বলা যায় উক্তিটি যুক্তিসঙ্গত। 27 নম্বর, গ্রামীণ সমাজে গতিশীলতা তুলনামূলক কম কেন? বুঝিয়ে লেখো। বাংলাদেশে গ্রামীণ সমাজের গতিশীলতা তুলনামূলকভাবে কম। গ্রামীণ সমাজের মানুষেরা তাদের ঐতিহ্য আঁকড়ে থাকতেই বেশি পছন্দ করে। তাদের মধ্যে উচ্চভিলাষী ভাবনার প্রসার সেভাবে না হয় তাদের সমাজ জীবন ও গতিশীলতা ধীর গতিই আসে। তাই গ্রামীণ সমাজে শহরের তুলনায় সামাজিক গতিশীলতা তুলনামূলক কম। 28 নম্বর, বাংলাদেশের নগর সংস্কৃতি তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে কেন? পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে বাংলাদেশের নগর সংস্কৃতি তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে। বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি শহরাঞ্চলে বিস্তৃত হয়ে নতুন রূপরেখা ধরেছে। নগরের বৈচিত্র্য, জটিলতা, ব্যাপকতা ইত্যাদির পরিপ্রেক্ষিতে নগর সংস্কৃতি নানা রূপ পরিগ্রহ করেছে। তাই বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশীয় নগর সংস্কৃতি যৌগ রূপ লাভ করেছে। বিদেশি সভ্যতার প্রভাবে অনুকরণ প্রিয়তা বৃদ্ধি পায়। এতে দেশীয় সংস্কৃতি দুর্বল, এমনকি বিলুপ্ত হয়ে যেতে পারে। এরপরে 29 নম্বর, জুম চাষ কেন নিষিদ্ধ করা হয়েছে? বুঝিয়ে লেখো। তাহলে জুম চাষ কেন নিষিদ্ধ করা হয়েছে? ঐতিহ্যগতভাবে চাকমারা পর্যায়ক্রমে চাষ বা জুম চাষের উপর নির্ভরশীল। পাহাড়ের গাছপালা কেটে শুকিয়ে এবং পুড়িয়ে নিয়ে সেখানে ধান, তিল ও অন্যান্য ফসলের মিশ্রিত বীজ একত্রে বপন করে। পরবর্তীতে সেটা যখন পাকে তখন ঘরে তোলার কৃষি পদ্ধতি হলো জুম চাষ। চাকমা সমাজে জমি বর্তমানে পুরোপুরি ব্যক্তি মালিকানায় না থাকায় তারা যার পছন্দ অনুযায়ী যেখানে সেখানে জুম চাষ করছে। ফলে জুম চাষকে ঘিরে চাকমা সমাজে নানা ধরনের কোন্দল দেখা দিচ্ছে। এ কারণে সরকার জুম চাষকে নিরুৎসাহিত করেছে। তারপর 30 নম্বর, গারোদের অর্থনৈতিক ব্যবস্থা কেমন? গারো অর্থনীতি মূলত কৃষি ভিত্তিক। তারা নারী পুরুষ উভয়ই কৃষিজাত ও পশুপালন করে। একদা জুম চাষই ছিল গারোদের প্রধান অর্থনৈতিক ভিত্তি। 1950 সালে সরকারি নিষেধাজ্ঞার কারণে বর্তমানে জুম চাষ বন্ধ হওয়ায় এর পরিবর্তে ক্রমশ কৃষিভিত্তিক হাল চাষে অভ্যস্ত হয়ে পড়েছে। তারা কৃষিজ উৎপাদিত ফসলের মধ্যে ধান, লাউ, কুমড়া, তিল, শসা, বেগুন, মরিচ, সরিষা আরো নানা জাতের সবজি, আনারস ও অন্যান্য ফল চাষের উপর জোর দিয়েছে। তাছাড়া কৃষির শিল্প, কুটির শিল্প, পশুপালন, তারপরে কাঠ বিক্রি, ফলমূল বিক্রি করা তাদের অন্যতম অর্থ উপার্জনের মাধ্যম হয়ে উঠেছে। এটা হচ্ছে গারোদের অর্থনৈতিক অবস্থা। বাঙালিকে মিশ্র জাতি বলা হয় কেন? বাংলাদেশে বসবাসরত জনগোষ্ঠীর নৃগোষ্ঠীগত পরিচয় যেমন সুস্পষ্ট নয়, এর পিছনে বহুবিধ কারণ বিদ্যমান রয়েছে। রিচলে বাঙালিদের মঙ্গোলয়েড দ্রাবিড় গোষ্ঠীর অন্তর্ভুক্ত বলে বিবেচনা করেছেন। তবে তার এই তথ্য যথেষ্ট সমালোচিত রয়েছে। ডক্টর নিহারঞ্জন রায়, রমেশ চন্দ্র মজুমদার এ তথ্য গ্রহণ করেননি। আবার বিরাজ শঙ্কর গুহ এবং অতুল সুর বাঙালিকে মিশ্র জাতি বলে উল্লেখ করেছেন। এ কারণে সকল মতবিরোধ সাপেক্ষে বাঙালিকে শঙ্কর জনগোষ্ঠী বিবেচনা করা হয়। 32 বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি অনেকটাই কৃষি নির্ভর। বাংলাদেশের গ্রাম প্রধান দেশ। এখানে প্রায় 68,000 গ্রাম নিয়ে আমাদের এই বাংলাদেশ অধিকাংশ মানুষই কৃষি পেশার সাথে জড়িত। বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। আর এদেশের গ্রামীণ অর্থনীতি, রাজনীতি, ক্ষমতা, কাঠামো, গান, গল্প, চিন্তা ভাবনা সবকিছু কৃষি এবং কৃষি জমিকে কেন্দ্র করে আবর্তিত হয়। এই কারণে বলা হয় বাংলাদেশের গ্রামীণ সংস্কৃতি অনেকটাই কৃষি নির্ভর। তো এটা আমরা 32 নম্বর প্রশ্ন করলাম। 33 নম্বর, নগরায়ণ বলতে কি বোঝায়? নগরায়ণ বলতে এমন এক ধরনের সামাজিক প্রক্রিয়াকে
বোঝায় যার মাধ্যমে মানুষ নগর বা শহর অঞ্চলে বসবাস শুরু করে। নগরায়ন হলো শিল্পায়নের ফল। নগরায়ন দুই রকমের হতে পারে, নতুন শহর বা বিকাশের মাধ্যমে এবং শহর বা নগরের পরিসর বৃদ্ধির মাধ্যমে। নগরায়ন হলো একটা গতিশীল প্রক্রিয়া। নগরায়ন হচ্ছে শহরের চাকচিক্যময় ছোঁয়ার আকৃষ্ট হয়ে গ্রাম ছেড়ে শহরে বসতি স্থাপন করা। আদম কাকে বলা হয়? আদাম। চাকমা সমাজে পাড়া বা এলাকা আদাম নামে পরিচিত। আমরা গ্রাম বলি না, বা পাড়া এলাকা বলি, তো ওরা আদাম বলে। কতগুলো চাকমা পরিবারের সমন্বয়ে এই আদাম গঠিত হয়, মানে এলাকা গঠিত। আদামের প্রধানকে কারবারি বলা হয়। তিনি চাকমা রাজা কর্তৃক নিয়োগপ্রাপ্ত হন। চাকমা রাজা গ্রাম বা মৌজার প্রধানের সাথে কথাবার্তা বলে তাকে নিয়োগ করে থাকেন। কারিবারির কোনো বেতন ভাতা নাই। আমাদের সদস্যদের আদামের সদস্যদের সম্মানই তার কাছে প্রধান। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমরা সংক্ষিপ্ত সমস্ত প্রশ্ন পড়ে ফেললাম এই অধ্যায় থেকে, যে প্রশ্নগুলো হতে পারে। পরবর্তী ক্লাসে আমরা ছবি দেখে লেখো, আর্ট অ্যাপ্রিসিয়েশন বা ক্রিয়েটিভ রাইটিং, এটা নিয়ে আলোচনা করবো। তো আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।